নমস্কার, বিএসসি বাংলায় দেখছেন আজকের 15টি ননস্টপ তাজা খবর। বাংলাদেশ নিয়ে এবার হাওড়া ব্রিজ অবরোধের চেষ্টা বিজেপির। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, সেতুর দুদিকেই তৈরি হয় যানজট। বাংলাদেশের যুবক খুনের প্রতিবাদে বুধবারও উত্তপ্ত হয়ে ওঠে কলকাতা। বুধবার বিজেপির পূর্ব ঘোষিত হাওড়া ব্রিজ অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড। কিন্তু হাওড়া ব্রিজে ওঠার আগেই বিজেপির মিছিল আটকে দেয় পুলিশ। বাধা পেয়ে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান বিক্ষোভকারীরা। রাস্তার উপর বসে পড়েন তারা। পুলিশের ব্যারিকেড টপকে মিছিল এগোনোর চেষ্টা করতে রণক্ষেত্রে চেহারা নেয়। শুরু হয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। তার জেরে হাওড়া ব্রিজ এবং তার আশেপাশে যানজটের সৃষ্টি হয়। এই হত্যার অজুহাত হতে পারে না। নিহত দীপুর পরিবারের দায়িত্ব নিল ইউনূস সরকার, বাড়ি গিয়ে বিচারেরও আশ্বাস। ময়মনসিংহে নিহত দীপু দাসের পরিবারের দায়িত্ব নেবে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। একথা জানিয়েছেন সরকারের এক উচ্চপদস্থ উপদেষ্টা। 25 বছর দীপুকে কয়েকজন পিটিয়ে খুন করে তার দেহ পুড়িয়ে দিয়েছেন বলে অভিযোগ। মঙ্গলবার বাংলাদেশের শিক্ষা উপদেষ্টা সিআর আবরার নিহতের পরিবারের সঙ্গে দেখা করতে যান। সেখানে গিয়ে কাপড় কলের শ্রমিক দীপুর খুনের ঘটনাকে পাশবিক অপরাধ বলে উল্লেখ করেন তিনি। এও জানান এই অপরাধের কোনো অজুহাত হতে পারে না। বন্ধ ইন্টারনেট পরিষেবা জারি, কারফিউ থমথমে অসমের কার্বিং আংলং জেলা। উত্তপ্ত অসম জ্বলছে অসমের পশ্চিম কার্বিং আংলং জেলা। এখনও পর্যন্ত হিংসার ঘটনায় মৃত্যু হয়েছে 2 জনের, আহত অনেক। মৃতদের মধ্যে রয়েছেন একজন বাঙালিও। শুধু তাই নয়, সংঘর্ষ থামাতে গিয়ে ঘায়েল হয়েছে পুলিশও। পরিস্থিতি সামাল দিতে 2 জেলায় কারফিউ জারি করা হয়েছে। বন্ধ করা হয়েছে মোবাইলের ইন্টারনেট পরিষেবাও। বুধবার সকাল থেকে থমথমে পশ্চিম কার্বিং আংলং জেলা। পশ্চিম কার্বিং আংলং জেলা এবং সংলগ্ন কার্বিং আংলং জেলায় বহিরাগতদের উচ্ছেদ নিয়ে টানাপোড়েন চলছে অনেকদিন ধরে। কার্বিদের অভিযোগ, বহিরাগতরা তাদের জমি দখল করে রেখেছে। তাদের উচ্ছেদের কথা বারবার বলা হলেও কোনো পদক্ষেপ করেনি প্রশাসন। জমির অধিকার নিয়ে কার্বি জনগোষ্ঠীর লড়াইকে কেন্দ্র করে রণক্ষেত্র তৈরি হয়। আমেরিকার জাতীয় নিরাপত্তার স্বার্থে গ্রিনল্যান্ডের উপর নিয়ন্ত্রণ কায়েম করা প্রয়োজন, সোমবার এই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারই মন্তব্যের জেরে নতুন করে আমেরিকা ডেনমার্ক সংঘাত দানা বাঁধার আশঙ্কা তৈরি হয়েছে। আমেরিকার জাতীয় নিরাপত্তার কারণ ব্যাখ্যা করতে গিয়ে ট্রাম্প বলেন, গ্রিনল্যান্ডের দিকে যদি একবার তাকান তাহলে দেখবেন উপকূলের উপরে এবং নিচে সর্বত্র রাশিয়ান ও চীনা জাহাজ রয়েছে। আমাদের জাতীয় নিরাপত্তার জন্য তাই এটি প্রয়োজন। প্রসঙ্গত, গত বছর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার পর্বে গ্রিনল্যান্ডকে আমেরিকায় অন্তর্ভুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। বাংলাদেশের লাফালাফির মাঝে আকাশ এনজি মিসাইলের সফল পরীক্ষা ভারতের। নয়া প্রজন্মের আকাশ এয়ার ডিফেন্স সিস্টেমের সফল পরীক্ষা চালালো ডিআরডিও। গত মে মাসে অপারেশন সিঁদুরে ব্যবহৃত আকাশ ডিফেন্স সিস্টেমের উন্নত সংস্করণ এই আকাশ এনজি। এই নতুন আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম এখন সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করার জন্য তৈরি বলে জানা গিয়েছে। নয়া আকাশ এনজি 70 থেকে 80 কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এই মিসাইলের গতিবেগ ঘন্টায় 2500 কিলোমিটার। এদিকে এই মিসাইল সিস্টেমে থাকা দেশীয় আরএফ শিকার 150 কিলোমিটার দূর পর্যন্ত 64টি লক্ষ্যবস্তু শনাক্ত করতে পারে। 20 মিনিটের মধ্যে এই মিসাইল সিস্টেমকে মোতায়েন করা যায়। শ্যামবাজার রাস্তায় ট্যাক্সি থামে উদ্ধার 200টি কচ্ছপ, গ্রেপ্তার উত্তরপ্রদেশের 2 জন বাসিন্দা। একটি ট্যাক্সি থেকে 200টির মতো কচ্ছপ উদ্ধার করল শ্যামবাজারের ট্রাফিক গার্ডের পুলিশ। কচ্ছপগুলি শ্যামপুকুর থানার হাতে তুলে দেওয়া হয়েছে। এই ঘটনায় গ্রেপ্তার হয়েছেন উত্তরপ্রদেশের 2 বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের নাম বাবুলাল কাঞ্জার এবং রাকেশ কান্দার। তারা উত্তরপ্রদেশের বাসিন্দা। হাওড়া হয়ে উত্তর 24 পরগনায় কচ্ছপগুলি পাচার করছিলেন তারা। মঙ্গলবার শ্যামবাজারের রাস্তায় পুলিশ তাদের ট্যাক্সি থামায়। ট্যাক্সির ভেতর থেকে উদ্ধার হয় শয়ে শয়ে কচ্ছপ। নয়াদিল্লির সঙ্গে সম্পর্কে উন্নতির চেষ্টা চলছে। ভারত বিরোধী প্রচার জটিলতার কারণ মেনে নিলেন ইউনূস প্রশাসনের উপদেষ্টা। ভারতের সঙ্গে সম্পর্কে সাম্প্রতিক শৈত্য কাটাতে উদ্যোগী হয়েছে বাংলাদেশ, এমনই দাবি করলেন মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী প্রশাসনের অর্থ উপদেষ্টা সাহালুদ্দিন আহমেদ। তিনি জানান, ভারতের সঙ্গে সম্পর্ক আর খারাপের দিকে যাবে না, সেই চেষ্টা চলছে। ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়টি সম্পর্কে অবগত রয়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। দুদেশের সম্পর্কের অবনতির নেপথ্যে বাংলাদেশের ভিতরে চলতে থাকা ভারত বিরোধী প্রচার, এমনই মনে করেন অর্থ উপদেষ্টা সাহালুদ্দিন আহমেদ। বাংলাদেশের রাষ্ট্রদূতকে আবার ডেকে পাঠালো মোদী সরকার। এক সপ্তাহে 2 বার দুদেশের মধ্যে সম্পর্কের চাপানোতর অব্যাহত। দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এমরিয়াস মাহিদুল্লাহকে আবার তলব করল ভারতের বিদেশ মন্ত্রক। এই নিয়ে একই সপ্তাহে 2 বার বাংলাদেশের রাষ্ট্রদূতকে তলব করল এস জয়শঙ্করের মন্ত্রক। মঙ্গলবার ভারতীয় হাইকমিশনার প্রণয় বার্মাকে তলব করেছিল বাংলাদেশের বিদেশ মন্ত্রক। তার কয়েক ঘন্টার মধ্যেই বাংলাদেশের রাষ্ট্রদূতকে তলব করল নরেন্দ্র মোদীর সরকার। নিশাকে তুলে নেওয়া 24 ঘন্টার মধ্যেই বালিগঞ্জ কেন্দ্রের নতুন প্রার্থী দিলেন হুমায়ুন। সময় নিয়েছিলেন দিন 7, তবে নিশা চট্টোপাধ্যায়কে সরিয়ে দেওয়ার 24 ঘন্টার মধ্যে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের জন্য নতুন প্রার্থী ঠিক করলেন জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির। ঘোষণা মাফিক এবার সংখ্যালঘু মুখকে প্রার্থী করেছেন তিনি। অন্যদিকে অপমানিত নিশা হুঁশিয়ারি দিয়েছেন তিনি হুমায়ুনের বিরুদ্ধে মানহানির মামলা করবেন। বুধবার ভরতপুরের বিধায়ক হুমায়ুন জানিয়েছেন, তিনি বালিগঞ্জ কেন্দ্রের জন্য একটি নাম ভেবে ফেলেছেন। তার নাম আবুল হাসান। পেশায় পুলিশ আধিকারিক ছিলেন আবুল। তাকে বালিগঞ্জ কেন্দ্রে
সিরাজে জনতা উন্নয়ন পার্টির প্রার্থী করবেন বলে ঠিক করে ফেলেছেন। ৬,০০০ কেজির কৃত্রিম উপগ্রহের সফল উৎক্ষেপণ। ভারতের বাহুবলীর হাত ধরে মহাকাশে পাড়ি দিল মার্কিন ব্লোবার 6। ভারতের বাহুবলী রকেটে চেপে মহাকাশে পাড়ি দিল মার্কিন কৃত্রিম উপগ্রহ। বুধবার সকাল ৮টা ৫৫ অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হলো মার্কিন সংস্থা এএসটি স্পেস মোবাইলের অত্যাধুনিক কমিউনিকেশন স্যাটেলাইট ব্লোবার 6। প্রায় ৬,০০০ কেজি কৃত্রিম ভারী উপগ্রহ মহাকাশে পাঠিয়ে ইতিহাস গড়ল ভারতের LV-M3 M6 রকেট। ব্লোবার 6 মহাকাশ থেকে পৃথিবীর যে কোনো সাধারণ স্মার্টফোনে সরাসরি ব্রডব্যান্ড সিগন্যাল পাঠাতে সক্ষম। উল্লেখ্য, ব্লোবার 6ই এ পর্যন্ত ভারতের কোনো রকেট দ্বারা মহাকাশে পাঠানো সবচেয়ে ভারী কৃত্রিম উপগ্রহ, যার ওজন প্রায় ৬,১০০ কেজি। ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণন জানিয়েছেন, ভারতের মাটি থেকে এর আগে এত ভারী কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করা হয়নি। ১ লাখ মতুয়ার নাম বাদ পড়লে ক্ষতি নেই, শান্তনুর মন্তব্যের বিরুদ্ধে বিক্ষোভ মমতা বালাদের মারপিট ঠাকুরবাড়িতে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের বাড়ি ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরে। অশান্তির সূত্রপাত ঠাকুরবাড়ির সদস্য শান্তনুর এক মন্তব্যকে কেন্দ্র করে। দিন দুয়েক আগে বাগদার এক সভায় শান্তনু ঠাকুর সিএ এবং এসআই নিয়ে বক্তৃতার মাঝে তিনি বলেন, এসআইয়ের আমাদের কোনো সমস্যা নয়, কেন্দ্রীয় সরকারকে সহযোগিতা করার জন্য আমাদের যদি এসআইয়ের সমস্যা পোহাতে হয় তা পোহাবো। তারপরে আরও এক ধাপ এগিয়ে শান্তনু বলেছিলেন, ৫০ লক্ষ রোহিঙ্গা বাংলাদেশি মুসলমান, পাকিস্তানি মুসলমানকে বাদ দিতে যদি আমার সম্প্রদায়ের ১ লক্ষ মানুষকে ভোটদান থেকে বিরত থাকতে হয় তাহলে কোনটা লাভ? রোহিঙ্গা বাংলাদেশি পাকিস্তানি মুসলমানদের নাম বাদ দিতে গিয়ে যদি ১ লক্ষ মতুয়াকে ভোটদান থেকে বিরত থাকতে হয় সেটা লাভজনক বলে মনে করেছিলেন শান্তনু। এটা নিয়ে মতুয়াদের মধ্যে দ্বন্দ্ব দোয়াশা সৃষ্টি হয়। শুধু তাই নয়, শান্তনুর মন্তব্যে বিতর্ক দেখা দেয়। শান্তনুর মন্তব্যকে হাতিয়ার করে আসরে নামে তৃণমূল। ঠাকুরবাড়ির আরেক সদস্য মমতা বালা বুধবার শান্তনুর বাড়ি ঘেরাও অভিযানে ডাক দেন। বাজলো ভোটের বাদ দিন। নতুন বছরের শুরুতেই বাংলাসহ ৫ রাজ্যের ভোট প্রস্তুতিতে বৈঠকে নির্বাচন কমিশন। ভোটার তালিকা সংশোধনের কাজ চলার মাঝেই ৫ রাজ্যের ভোট প্রস্তুতি শুরু করল জাতীয় নির্বাচন কমিশন। আগামী মাসের ৫ তারিখ ভোটমুখী রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠক করবে কমিশনের ফুল বেঞ্চ। মূলত ভোট ঘোষণার আগে ফুল বেঞ্চে রাজ্য পরিদর্শন, সর্বদলীয় বৈঠক, ভোটের নির্ঘণ্ট, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে আলোচনা হবে বলে সূত্রের খবর। এছাড়াও এই ৫ রাজ্যের ভোটার তালিকা সংশোধন নিয়েও আলোচনা হবে বলে জানা গিয়েছে। ইন্ডিগোর একাধিপত্য কমাতে নতুন ৩ বিমান সংস্থাকে ছাড়পত্র কেন্দ্রের আগামী বছরে শুরু হবে উড়ান পরিষেবা। এই অবস্থায় 3 সংস্থা শঙ্খ এয়ার, আল হিন্দু এয়ার এবং ফ্লাই এক্সপ্রেসকে সক্রিয় করতে উদ্যোগী হল কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রক। এর মধ্যে শঙ্খ এয়ার আগে ছাড়পত্র পেয়েছিল। সূত্রের খবর, আগামী বছরে যাতে ভারতের আকাশে উড়ান দেয় এই 3 সংস্থার বিমান, সেই বিষয়ে উদ্যোগী হয়েছে কেন্দ্র। পড়ুয়াদের মিড ডে মিল দেয় এমন স্কুলের সংখ্যা কমেছে দেশে। রাজ্যসভায় সম্প্রতি একথা জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। ২০২০ থেকে ২১ সালে মিড ডে মিল দেয় দেশে এমন স্কুলের সংখ্যা ছিল ১১,১৯,০০০। ২০২৪ থেকে ২৫ সালে সেই সংখ্যা কমে হয়েছে ১০,৩৫,০০০। অর্থাৎ 5 বছরে স্কুলের সংখ্যা কমেছে ৮৪,৪৫৩টি, শতকরা হিসেবে ৭.৫%। সরকারের পেশ করা হিসেবে দেখা গিয়েছে ওই 5 বছরে মিড ডে মিল দেয় এমন স্কুলের সংখ্যা সবচেয়ে বেশি কমেছে বিজেপি শাসিত রাজ্যগুলিতে। পশ্চিমবঙ্গে ২০২০ থেকে ২১ সালে এই স্কুলের সংখ্যা ছিল ৮৩,৯৪৫টি। ২০২৪ থেকে ২৫ সালে তা কমে হয়েছে ৮১,৭৮৯টি। এই 5 বছরে কমেছে ২,১৫৬টি। সেখানে উত্তরপ্রদেশে ওই 5 বছরে মিড ডে মিল দেয় এমন স্কুলের সংখ্যা কমেছে প্রায় ২৬,০০০। দীর্ঘ ১৭ বছর পর বৃহস্পতিবার বাংলাদেশে ফিরছেন বিএনপি নেত্রী খালেদা জিয়ার পুত্র তারেক রহমান। দুপুরে বিমানে ঢাকায় পৌঁছানোর কথা তার। শেখ হাসিনা এবং আওয়ামী লীগবিহীন নির্বাচনে নিরঙ্কুশ জয়ের আশা দেখছে বিএনপি। তারেকের প্রত্যাবর্তনে দলের কর্মী সমর্থকেরও উজ্জীবিত। বুধবারই তারেকের 3 দিনের কর্মসূচি ঘোষণা করে দিয়েছে খালেদার দল। অসুস্থ মাকে দেখতে যাওয়ার পাশাপাশি ওসমান হাদির সমাধিস্থলেও যাওয়ার কথা রয়েছে তারেকের। বিমানবন্দরের বাইরে তারেককে সংবর্ধিত করার পরিকল্পনা নিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। সেই পর্ব শেষ হলে ঢাকার হাসপাতালে অসুস্থ খালেদা দেখতে যাবেন তারেক। সেখান থেকে তিনি যাবেন গুলশানের বাড়িতে। শুক্রবার পিতা তথা বাংলাদেশের প্রাক্তন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধি এবং জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জ্ঞাপন করবেন তারেক।